6 দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। দাবি পূরণে বিক্ষোভ দেশের আরও কয়েকটি জায়গায়। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছে একাধিক পরামর্শের প্রত্যাশা ঐকমত্য কমিশনের, প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর শীঘ্রই। আলোচনা চলাকালে পিআরের দাবিতে আন্দোলন স্ববিরোধী। নির্বাচন নিয়ে অনীহা থেকেই জামাতের কর্মসূচি বললেন বিএনপি নেতা আমির খসরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগে তাদের এই আন্দোলন। প্রতিষ্ঠানটির শিক্ষকরাও সংহতি জানিয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে। এদিকে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দুপুরের পরে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এস এম ফজলের রিপোর্টে বিস্তারিত। পলিটেকনিক শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তা মোড়। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। রুয়েট শিক্ষার্থীরা বা রুয়েট শিক্ষার্থীরা তারা যে আমাদেরকে প্রকাশ্যে জবাই করা এবং গুলি করার হুমকি দিয়েছে, আমরা তার বিপক্ষে অবস্থান করতেছি। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালনার সকল কার্যক্রম রাষ্ট্রকৃতক অবলম্বন বন্ধ করতে হবে। ছোটদেরকে অসম্মান করে যে অযৌক্তিক দাবিগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, তার জন্য কালকে আমরা একটা কার্যক্রম করেছি এবং আজকে আমরা করছি। কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা শাহবাগে মব সৃষ্টি করে 3 দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার অপচেষ্টা করছে। আমরা এই 3 দফা অযৌক্তিক দাবির তীব্র নিন্দা জানাই। পূর্বে মীমাংসিত ইস্যু, এগুলো কোনো দফা দাবি হতে পারে না না না। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে 7 রাস্তা মোড় ও আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও জরুরি সেবার যানবাহনগুলো। মূল সড়ক আটকে কোনো আন্দোলন হওয়া উচিত না। এত গরমের মধ্যে দাঁড়ায় থাকতে খুব কষ্ট হইতেছে, অফিস আছে। আন্দোলনের নামে জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি পুলিশের। আমাদের এখানে সাদা পোশাকে অনেক গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন, ওনারা সেটি দেখছেন যে এখানে ছাত্রদের পাশাপাশি কোনো দুষ্কৃতিকারী আছে কিনা, এবং আমরাও পোশাকধারী যারা রয়েছে এটা আমরা মনিটরটা আমরা জোরদার করেছি যে এরকম কোনো ঘটনা যেন না ঘটে। 3 ঘন্টা পর শিক্ষার্থীদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিভিন্ন দাবিতে রাজধানীর বাইরেও বিক্ষোভ করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দিনাজপুরে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 9:30 থেকে শহরের ফুলবাড়ি রেল ক্রসিংয়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এবং রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে যায়। ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থীরা নগরের প্রধান সড়ক ঘুরে ঢাকা বাইপাস মোড়ে গিয়ে অবস্থান নেয়। বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবিকে অযৌক্তিক বলে অভিযোগ তাদের। একই ইস্যুতে বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়কে নগরীর চৌমাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে বেলা 11টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নগরীর চৌমাথা এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। সড়ক অবরোধের কারণে প্রায় 1 ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ছাত্রছাত্রীরা। বিক্ষোভ মিছিলটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বের হয়ে সিংগা বাইপাস হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে অবস্থান নেয়। একই দাবিতে বিক্ষোভ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও ও ঝিনাইদহে। আগামী 21 সেপ্টেম্বরের আগে অথবা 2 অক্টোবরের পরে জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় একথা জানিয়েছেন তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। রাষ্ট্র সংস্কারে সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট সাংবিধানিক আদেশের পরামর্শ এসেছে, তবে
সরকারকে একাধিক পরামর্শ দিলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে বলেও ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন। সংস্কারের খসড়ায় তথ্যগত ত্রুটি থাকলেও সেটিও সংশোধন বা পরিবর্তন করতে প্রস্তুত কমিশন। তবুও জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন বদ্ধপরিকর বলে জানান ডক্টর আলী রিয়াজ। আমরা আশা করছি যদি আমরা 21 তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, অন্যথায় আমাদের একটু সময় নিয়ে 2রা অক্টোবর বা তৎপরবর্তী সময়ে ওনার কাছে এটা উপস্থাপন করতে হবে এবং আমি অনুমান করি এটি উপস্থাপনের সময় তার সঙ্গে আমাদের আলোচনাও করতে হবে। আমাদের কোনো অবস্থাতেই 1 মাস ধরে এটা নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার কোনো উদ্দেশ্য আগ্রহ আমাদের নেই। আমরা মনেও করি যে আপনারা সে জায়গায় এতটা সময় নেওয়ার প্রয়োজন বোধ করবেন না। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিত, ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? মিথিলা, আপনি জানেন যে ৩য় পর্বের বৈঠকের প্রথম দিনের যেটি শুরু হয়েছে দুপুর 12টায়, সেই বৈঠক মাঝে 1 ঘন্টা বিরতি দিয়ে বৈঠক এখনো চলছে। বৈঠকে 30টি রাজনৈতিক দলের নেতা, যারা সিনিয়র নেতা তারা উপস্থিত আছেন। বৈঠকে আলোচনা চলছে। আলোচনার পাশাপাশি তর্ক বিতর্ক নানা ইস্যুতে, যে ইস্যুগুলো জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গেল প্রায় 7-8 মাস ধরে 30টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার সব মিলিয়ে বেশ কয়েকটি সংস্কারের বিষয়ে 84টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেন এবং সেই বিষয়ে জুলাই সনদ চূড়ান্ত হয়। কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে মতকে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সেই বিষয়ে আলোচনা চলছে। মূলত এর আগে রাজনৈতিক দলগুলো যেহেতু মতকে পৌঁছাতে পারেনি, সেই কারণে জাতীয় ঐকমত্য কমিশন আইন বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে। সেই বৈঠকে আইন বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেই কারণে সেই বিষয়টি সাংবিধানিক যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো সাংবিধানিক আদেশ জারি করতে হবে এবং গণভোটের মাধ্যমে সেটি চূড়ান্ত করতে হবে এবং সেই কারণে যেদিন গণভোট হবে সেই দিন থেকে সেই বিষয়টি কার্যকর করতে হবে। তো সেই বিষয়গুলো আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। রাজনৈতিক দল, আপনি জানেন যে 30টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হচ্ছে। নানা ইস্যুতে আলোচনা হচ্ছে। হয়তো রাজনৈতিক দলগুলো যে বৈঠক চলছে, বৈঠকের পর তাদের সাথে আলোচনার সেই বিষয়ে তথ্য পাওয়া যাবে। তবে 2-1টি দল তারা এটি বলেছেন যে মত পার্থক্য থাকলেও তারা চান যে জুলাই জাতীয় সনদ সেটি যাতে বাস্তবায়ন করা হয় এবং এ বিষয়ে তারা বদ্ধপরিকর। তো মিথিলা, আমরা এখন পর্যন্ত যেহেতু রাজনৈতিক দলগুলো বৈঠক করছে, বৈঠকের পরে যদি গণমাধ্যমের সামনে তারা তাদের মত তুলে ধরে সেটি আমরা আরো দর্শকদের জানিয়ে দিতে পারবো। মোহিত, আপনাকে ধন্যবাদ। এদিকে ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে পিআরের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আমির খুসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহা থেকে জামাতের এই কর্মসূচি। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে নিজেদের স্বার্থে এভাবে আন্দোলন করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মানুষ বুঝতেছে ইলেকশন করতে দেবে, ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? ঐক্যমত হতে হবে। বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন।
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। তাকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই জেরা হয়। এদিকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা সরকার যে ভারত নির্ভর ছিল তা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যে প্রমাণ হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার কিভাবে মানবতা বিরোধী হয়ে উঠল তার অনেক বিষয় উঠে এসেছে বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর রহমানকে জেরা শুরু করেন স্টেট ডিফেন্স। গত 3 আগস্ট শুরু হয়ে সবশেষ 9 সেপ্টেম্বর পর্যন্ত 17 কার্যদিবসে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ 46 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া 6 জনের মরদেহ পোড়ন এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, ট্রাইব্যুনালের সাক্ষাতে নাহিদ ইসলাম কি বলেছেন? সাক্ষাৎ শুরুতে সে গত বছরের যে কোটা সংস্কারের আন্দোলনটা শুরু হয়েছে যেখান থেকে, সেই বিষয়গুলো থেকে তিনি সাক্ষ্য দেওয়া শুরু করেছেন। অর্থাৎ 2018 সালের কোটা বাতিলের যে পরিপত্রটি ছিল, সেই পরিপত্রটি হুট করে হাইকোর্ট কর্তৃক বাতিল করে কোটা পুনর্বহাল করার দাবিতে তখন যে আন্দোলনটা শুরু হয়। এরপর 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে, সেই আন্দোলনের কে কেন্দ্র করে যে উদ্ভট পরিস্থিতি তৈরি হয় এবং তারা যে হাইকোর্টকে বলা হয়েছে যে হাইকোর্টকে দলীয়করণ, বিচার বিভাগকে দলীয়করণ করে এই রায়টি দেয়া হয়েছে কোটাকে পুনর্বহালের তারা দাবি জানিয়েছিল। এরপরে কিন্তু 1 জুলাই আন্দোলনে কিন্তু তাদেরকে কিন্তু খুব বেশি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের গ্রহণযোগ্য কোনো মত দেওয়া হয়নি। এইভাবে তারা 4 জুলাই পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যায়। 4 জুলাই পর্যন্ত তারা সরকারকে আলটিমেটাম দিল, সরকার সেটি কিন্তু রাজি না হওয়ার পর 7 জুলাই তারা বাংলা ব্লকেট কর্মসূচি দেয়। এরপরেই শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি যখন 14 জুলাই একটি সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেছিল। এরপরে যখন ছাত্র সমাজ ফুঁসে উঠে, এরপর থেকে যখন তাদের উপর দমন নিপীড়ন শুরু হয়েছে এবং দমন নিপীড়নের পর থেকে 17 জুলাই 16 জুলাই রংপুর আবু সাইদকে গুলি করে হত্যা সহ সারা দেশে যে সহিংসতা রূপ নেয়, এরপরে 18 জুলাই কমপ্লিট শাটডাউন, এই পটভূমিগুলো তিনি এখন পর্যন্ত তুলে ধরেছেন। আমি কিছুক্ষণ আগে এতটুকুই শুনে এসেছি। তো মোটামুটি নাহিদ ইসলামের একবারে সূচনা বক্তব্যগুলো চলছে আর কি। মিথিলা, সর্বশেষ কি হয় আমরা পরবর্তীতে হয়তো জানাতে পারবো, আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হবে কিনা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই সাক্ষ্য নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাটি, 1 নম্বর মামলাটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এই 2 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং শেষ হওয়ার পর জেরা শেষেই আমরা যতটুকু ইঙ্গিত পেয়েছি অক্টোবরেই এই মামলার রায়টি দেওয়া হবে, এমনটি তথ্য আমরা জানতে পেরেছি। তো শুভ, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।